আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের 25 পৃষ্ঠা, এটা তোমাদের চতুর্থ পরিচ্ছেদ শব্দ ও পদ। এটা তোমাদের 9টা পার্ট আছে, এখানে আমি সবগুলো তোমাদেরকে পড়াবো। দেখো কি বলছে। শব্দ ও পদ খুবই গুরুত্বপূর্ণ। এখানে এমসিকিউ আছে, দেখো। অর্থ হলো শব্দের প্রাণ। যদি বলে শব্দের প্রাণ কোনটা, শব্দের প্রাণ হলো কিন্তু অর্থ। এটা গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। শব্দের প্রাণ কোনটি? অর্থ। তার মানে অর্থ না থাকলে সেটাকে কিন্তু আমরা কখনোই কি বলবো না? শব্দ বলবো না। আর যখন কতগুলো শব্দ, অর্থপূর্ণ শব্দ যখন একত্রে বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে বাক্য বলে। তার মানে কতগুলো অর্থপূর্ণ শব্দ যখন একসাথে বসে বক্তার মনের কথা সম্পূর্ণরূপে প্রকাশ করে, যেমন আমি ভাত খাই, পুরো কথা বলা হয়ে গেছে, তাহলে এটা একটা বাক্য হয়ে যাবে। এখানে যখন আমি বাজারে যাই, 3টা শব্দ নিয়ে একটা বাক্য হয়ে গেছে। এখন অনেক সময় বাক্যে ব্যবহৃত হওয়ার সময় শব্দের শেষে কিছু বর্ণ যোগ হয়, এদেরকে বলে বিভক্তি। এদেরকে বলে কি? এটা মনে রাখবা যে কি, যে বাক্যে ব্যবহারের সময় শব্দের শেষে কিছু বর্ণ যুক্ত হয়। যেমন বাজার কিন্তু একটা শব্দ, কিন্তু বলছি বাজারে এ যুক্ত হয়েছে, এ একটা বিভক্তি। ঠিক আছে? তাহলে শব্দে যদি বিভক্তি যুক্ত হয়, শব্দের মধ্যে যখন বিভক্তি যুক্ত থাকবে তখনই তাকে পদ বলবে। তখন তাকে কি বলবে? পদ। তাহলে শব্দে বিভক্তি যুক্ত হলেই তাকে কি বলে? পদ বলে। তাহলে বিভক্তিযুক্ত শব্দকে অথবা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পদ বলে। বাক্যে ব্যবহার হলেই ঠিক সেখানে বিভক্তি থাকবে, আর বিভক্তি থাকলে সেগুলো পদ হবে। তাহলে পদ হলো 5 প্রকার। পদ কয় প্রকার? 5 প্রকার। আমরা ইংলিশে পড়ছি না পার্টস অফ স্পিচ? এই পদ যত ক্লাসে উঠবা দেখবা খালি পার্টস অফ স্পিচ চেঞ্জই হতে থাকবে। পরে উপরের ক্লাসে দেখবা লিখছে হলো কি, 9-10 দেখবা লিখছে হলো 8 প্রকার, ইংলিশের মতো। তাহলে পদ হলো 5 প্রকার, মূলত 5 প্রকার। পদ মূলত 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বাংলা ব্যাকরণের পদ মূলত এই 5 প্রকার। ঠিক আছে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে বাক্যে ব্যবহার হলেই সেই শব্দগুলোকে পদ বলবে। বিভক্তিযুক্ত যদি শব্দকে পদ বলে। দেখো লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ দেখো, আমরা 4.1 করব। দেখো এটা কি বলছে। দেখো লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা লক্ষণ। লিঙ্গ শব্দের অর্থ কি? চিহ্ন বা লক্ষণ। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে, কোনটা পুরুষ বোঝাবে, কোনটা স্ত্রী, কোনটা স্ত্রী পুরুষ উভয়কে বোঝায়, তাই না? এগুলো যদি বোঝায় সেটাকে বলা হয়, যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ বা স্ত্রী বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ, স্ত্রী বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। তাহলে এই লিঙ্গ হলো 4 প্রকার। লিঙ্গ কয় প্রকার? 4 প্রকার। যথা পুংলিঙ্গ। পুংলিঙ্গ মানে পুরুষবাচক শব্দ। বাবা, ছেলে, বিদ্বান, সুন্দর, এগুলো কিন্তু পুরুষবাচক শব্দ। বিদ্বান, হ্যাঁ, মেয়েদেরকে বলে কিন্তু বিদুষী, ছেলেদের বলে কিন্তু হ্যান্ডসাম, মেয়েদেরকে বলে বিউটিফুল, তাই না? তার মানে সুন্দর, ছেলেরা সুন্দর, মেয়েরা সুন্দরিয়া। ছেলেরা বিদ্বান, মেয়েরা বিদুষী। তাহলে হলো স্ত্রীবাচক শব্দ হলো যে বিদ্বানের স্ত্রীবাচক শব্দ বিদুষী, সুন্দর হলো সুন্দরী। এবার উভয় লিঙ্গবাচক শব্দ কোনগুলো জানো? যেমন মানুষ, শিশু, সন্তান, বাঙালি। মানে যেগুলোকে ছেলেও মনে হইতে হইতে পারে, মেয়েও হইতে পারে। সন্তান তো ছেলে মেয়ে যে কেউ হইতে পারে, শিশু ছেলে মেয়ে যে কেউ হতে পারে, মানুষ ছেলে মেয়ে যে কেউ হতে পারে, বাঙালি ছেলে মেয়ে যে কেউ হতে পারে। এবার ক্লিপ বা অলিঙ্গবাচক, যেগুলো দ্বারা কোনো ছেলে মেয়ে বা এরকম পুরুষ স্ত্রীবাচক বোঝাবে না, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, এগুলো। ঠিক আছে? এগুলো হলো ক্লিপ লিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ। ইংলিশে যেমন ম্যাসকিউলিন জেন্ডার পুরুষবাচক, ফেমিনিন জেন্ডার হলো স্ত্রীবাচক, কমন জেন্ডার মানে হলো উভয়লিঙ্গ, আর নিউটার জেন্ডার বলতে বোঝায় যেটা ক্লিবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ। পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে যে রূপান্তর করা হয় এটাকে বলে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তনের কিছু নিয়ম আছে। সাধারণত কি করতে হয়? সাধারণত পুরুষবাচক শব্দের শেষে যদি আ, দীর্ঘি, ঋষি, সাধারণত দেখো পুরুষবাচক শব্দের শেষে যদি আ, দীর্ঘি, নি, আনি, ইনি এগুলো যোগ করলে স্ত্রীবাচক শব্দ হয়ে যায়। হ্যাঁ, যেমন প্রথম, প্রথমা, চাকর, চাকরানী, ছাত্র, ছাত্রী, মালি, মালিনী। তাহলে মালির স্ত্রীবাচক শব্দ কি বলতো? মালিনী। এটা মনে রাখবা, মালির স্ত্রীবাচক শব্দ মালিনী। তোমাদের বাংলা অতিথি স্মৃতি গল্পে ছিল না, মালির বউ মালিনী? কখনো কখনো ভিন্ন শব্দযোগে পুংলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তিত হয়। মানে মানে এগুলো প্রত্যয়যুক্ত না হয়ে অন্য কিছু দিয়ে হতে পারে। যেমন বাবা মা, হ্যাঁ, ছেলে মেয়ে, সাহেব বিবি, স্বামী স্ত্রী, কর্তা গিন্নি, হ্যাঁ, ভাই বোন, পুত্র কন্যা, বর কনে, এগুলো কিন্তু ভিন্ন শব্দযোগে কি হয়েছে? ভিন্ন শব্দযোগে স্ত্রীলিঙ্গ হয়েছে। আবার কখনো কখনো
শব্দের আগে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর হয়। দেখো এটা আসতে পারে যে নিম্নের কোন শব্দের আগে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়ে লিঙ্গান্তর করা যায়। যেমন পুরুষ মানুষ, মেয়ে মানুষ, হ্যাঁ এরকম এই টাইপের। হুলো বিড়াল, মেনে বিড়াল, মদ্দা ঘোড়া, মাদি ঘোড়া, ঠিক আছে? বেটা ছেলে, মেয়ে ছেলে, এরে বাছুর, বকনা বাছুর, বলদ গরু, গাই গরু। তাহলে গরু শব্দের আগে বলদ দিছি, তাহলে পুরুষ হয়ে গেছে, গাই দিছি স্ত্রী হয়ে গেছে। বিড়ালের আগে হুলো দিছি, পুরুষ হয়ে গেছে, মেনে দিছি স্ত্রী হয়েছে, হ্যাঁ? ঘোড়ার আগে মদ্দা দিছি, তাহলে পুরুষ হয়েছে, মাদি দিয়েছি স্ত্রী হয়েছে। তাহলে এভাবে কোনো একটা শব্দের আগে আমরা পুরুষ বা স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়েও আমরা লিঙ্গান্তর করতে পারবো। আবার কতগুলো পুরুষবাচক শব্দের আগে মহিলা বা নারী, কিছু পুরুষবাচক শব্দের আগে শুধু মহিলা এবং নারী, এগুলো স্ত্রীবাচক শব্দ দিয়েও লিঙ্গান্তর করা যায়। যেমন কবি, মহিলা কবি, ডাক্তার, মহিলা ডাক্তার, সভ্য, নারী সভ্য, সৈন্য, নারী সৈন্য, সৈন্য, নারী সৈন্য। মনে রাখবা, কোনো কোনো শব্দের শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা যায়। মানে শব্দের শেষে যোগ করতে হবে, ঠিক আছে? যেমন গয়লা, গয়লা বউ, দেখছো? বোনপো, বোনঝি, ঠাকুরপো, ঠাকুরজি। বোনপো মানে বোনের ছেলে, আর বোনঝি মানে বোনের মেয়ে, এরকম। ঠাকুরপো, ঠাকুরজি, গয়লা, গয়লা বউ। এবার কতগুলো শব্দ কেবল পুরুষ বোঝায়, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটাই আসে বেশিরভাগ সময়, যে কোনটা নিত্য পুরুষবাচক শব্দ, পরীক্ষাতে বলবে নিত্য পুরুষবাচক শব্দ। পরীক্ষা বললো যে নিম্নের কোনটি নিত্য পুরুষবাচক, ঠিক আছে? তাহলে নিত্য পুরুষবাচক শব্দ কোনগুলো? নিত্য পুরুষবাচক শব্দ হলো যেমন কবিরাজ, কবিরাজ, তারপর কিতদার। কিতদার মানে কি জানো? কিতদার মানে হলো যে ম্যারিড পার্সন, হ্যাঁ, ম্যারিড, যে বিয়ে করেছে, যে দার মানে স্ত্রী। আর অকৃতদার মানে, অকৃতদার মানে যে পুরুষ বিয়ে করেনি এখনো, আমি স্ত্রী কিনে নেই এখন, কিন্তু ছেলেদের কিন্তু মেয়েদেরকে মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে আসতে হয়, তাই না? যদি আমাদের সমাজে উল্টা, এখন যৌতুক দিতে হয় মেয়েদেরকে, কিন্তু আমাদের মুসলিম সমাজের নিয়ম কিন্তু মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে আসতে হয়। তাহলে হলো অকৃতদার মানে ইংলিশ হলো ব্যাচেলর বলে, জানো? মানে ব্যাচেলর দেওয়ার অনেক সময় মানুষ বাসা ভাড়া দিতে চায় না, হ্যাঁ, তোমরা জানো। তাহলে ব্যাচেলর মানে অকৃতদার। আর হলো কৃতদার মানে যে বিয়ে করেছে। আর বিপত্নিক মানে কে জানো? যার স্ত্রী মারা গেছে, যে পুরুষের কি হয়েছে, যে পুরুষের স্ত্রী মারা গেছে, যে পুরুষের স্ত্রী মারা গেছে তাকে বলে বিপত্নিক। তারপরে দেখো এই যে শ্রোতৈন, হ্যাঁ, শ্রোতৈন মানে কি জানো? যে পুরুষ স্ত্রীর বশীভূত, মানে স্ত্রীর প্রতি অনুগত, সেই পুরুষকে বোঝায়। তার মানে এগুলো নিত্য পুরুষবাচক শব্দ। তাহলে কৃতদার মানে যে পুরুষ বিয়ে করেছে, অকৃতদার মানে যে পুরুষ বিয়ে করেনি, মানে ব্যাচেলর। বিপত্নিক মানে যে পুরুষের স্ত্রী মারা গেছে, স্ত্রী বিগত হয়ে গেছে যার। আর শ্রোতৈন হলো যে, যে পুরুষ স্ত্রীর প্রতি ভক্ত, মানে স্ত্রীর প্রতি অনুগত, স্ত্রীর প্রতি বশীভূত, তাকে বলে শ্রোতৈন। তাহলে এগুলো নিত্য পুরুষবাচক শব্দ, মানে এই শব্দগুলোর কোনো স্ত্রীবাচক রূপ হয় না। এবার দেখো কতগুলো শব্দ শুধু স্ত্রীবাচক বোঝায়, মানে নিত্য স্ত্রীবাচক, মানে এই শব্দগুলোর কোনো পুরুষবাচক রূপ নাই। যেমন সতীন, সতীন মানে তো তোমরা জানো, তাই না? একই পুরুষের একাধিক স্ত্রী, ওই স্ত্রীরা হলো সতীন। তো সৎমা, সৎমা তোমরা জানো, বাবার যদি অন্য কোনো স্ত্রী থাকে তাহলে সেগুলো হবে কি? সৎমা। এবার সৎবা মানে কি জানো? সৎবা মানে যার স্বামী বেঁচে আছে, যে নারীর স্বামী বেঁচে আছে তাকে বলে সৎবা। এও মানো একই অর্থ বোঝায়, এও মানো যে নারীর স্বামী জীবিত, যে নারী সিঁদুর পরে, হাতে চুড়ি পরে, তাকে এও। আর দায় মানে, দায় মানে ধাত্রী, ধাত্রী তোমরা জানো যে প্রসবকালে যে নারীরা হেল্প, সহযোগিতা করে। তাহলে এগুলো, এই শব্দগুলোর কোনো স্ত্রীবাচক হয় না, এগুলো নিত্য স্ত্রীবাচক। তাহলে পরীক্ষা আসতে পারে যে কোনটা নিত্য পুরুষবাচক, আর বলতে পারে যে কোনগুলো নিত্য স্ত্রীবাচক। এই যে নিত্য শব্দটা মনে রাখবা। তাহলে এখানে কতগুলো স্ত্রীবাচক শব্দ আছে, দেখো কতগুলো শব্দের শেষে আ প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক করা যায়। যেমন দেখো অজ, অজা, আধুনিক, আধুনিকা, হ্যাঁ, কোকিল, কোকিলা, নবীন, নবীনা, চঞ্চল, চঞ্চলা, চতুর, চতুরা, প্রিয়, প্রিয়া, প্রবীণ, প্রবীণা, বৃদ্ধ, বিদ্যা, মাননীয়, মাননীয়া, শিষ্য, শিষ্যা, সরল, সরলা। এগুলো শব্দে আ দিলে স্ত্রীবাচক বোঝায়। কতগুলো শব্দ শেষে আয়ের জায়গায় ই দিলে কিন্তু স্ত্রী হয়। কাকা, কাকি, চাচা, চাচি, দাদা, দাদি, হ্যাঁ, নানা, নানি, মামা, মামি, বুড়া, বুড়ি। তাহলে আর জায়গায় কি করলে, এই যে ই দিলে স্ত্রীবাচক শব্দ হয়ে যায়। এবার কতগুলো শব্দ শেষে দীর্ঘে দিলে, দীর্ঘী প্রত্যয় দিলে কিন্তু কি হয়ে যায়? স্ত্রীবাচক শব্দ হয়ে যায়। যেমন ছাত্র, ছাত্রী, কিশোর, কিশোরী, নর, নারী, হ্যাঁ, পাত্র, পাত্রী, দাস, দাসী, মানব, মানবী, ময়ূর, ময়ূরী, রাক্ষস, রাক্ষসী, সিংহ, সিংহী। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, সিংহ, সিংহী, এটা মনে রাখবা।
সুন্দর সুন্দরী, হরিণ হরিণী, এগুলো হলো দীর্ঘ ই যোগ করে স্ত্রীবাচক শব্দ হয়েছে। যেমন হরিণ তো মূল শব্দই ছিল, শুধু দীর্ঘ ই দিছে শেষে। এবার কতগুলো শব্দের শেষে নি বা নি যোগ করে হয়, যেমন কামার কামার নি, দেখো মূল শব্দের সাথে নি আছে। কুমার কুমার নি, জেলে জেলে নি, ধোপা ধোপা নি, এগুলো নি প্রত্যয় যোগে। এবার আনি প্রত্যয় যোগে দেখো চাকর চাকরানি, হ্যাঁ, ঠাকুর ঠাকুরানি, অরণ্য অরণ্যানী, এটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, অরণ্য অরণ্যানী, অরণ্য অরণ্যানী। তারপরে ইন্দ্র ইন্দ্রাণী, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। ইন্দ্র ইন্দ্রাণী, অরণ্য অরণ্যানী, এটা অনেক সময় আসে, হ্যাঁ। ইন্দ্র ইন্দ্রাণী, মেথর মেথরানী, নাপিত নাপিতানী, হ্যাঁ, হিম হিমানী, শূদ্র শূদ্রানী। তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এইগুলো, ঠিক আছে, এই কটা ভালো করে করে ফেলবা। ইনি প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক হয়, যেমন কাঙ্গাল কাঙ্গালিনী, অনাথ অনাথিনী, নাগ নাগিনী, মানি মানিনী, তপস্বী তপস্বিনী, মায়াবী মায়াবিনী, গোয়ালা গোয়ালিনী, বাঘ বাঘিনী, বিদেশী বিদেশিনী, গুণী গুণিনী, ধনী ধনিনী, সমভাগী সমভাগিনী, ঠিক আছে। এগুলো ইনি প্রত্যয় যোগে। তাহলে যেগুলো স্ত্রী লিঙ্গান্তর শব্দ দিয়েছি এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। আবার দেখো ওয়াক থাকলে ইকা হয়, ওয়াক থাকলে অক স্থলে ইকা হয়, যেখানে অক আছে, অক স্বরে অক অক, যেমন বালক বালিকা, লেখক লেখিকা, গায়ক গায়িকা, সেবক সেবিকা, অক থাকলে ইকা হয়। অধ্যাপক অধ্যাপিকা, নায়ক নায়িকা, শিক্ষক শিক্ষিকা, পাঠক পাঠিকা, তাহলে অক থাকলে ইকা হয়, মনে রাখবা। এবার মনে রাখবা তা থাকলে ত্রি হয়, তা থাকলে ত্রি হয়, যেমন নেতা নেত্রী, শ্রোতা শ্রোত্রী, কর্তা কর্ত্রী, ধাতা ধাত্রী, তা থাকলে ত্রি হয়। এখানে খুবই গুরুত্বপূর্ণ আছে, দেখো ওই যে অত থাকলে অতি হয়, অত থাকলে অতি, অত থাকলে হয় অতি, এই যে অত থাকলে অতি হবে। তারপরে বান থাকলে বতি হবে, বান থাকলে বতি, মান থাকলে মতি হবে, হ্যাঁ। তারপরে এই যে ইয়সি, ইয়ান থাকলে ইয়সি, এটা অনেক ইম্পর্টেন্ট, ইয়ান থাকলে ইয়সি হয়, যেমন সৎ সতী, গুণমান গুণবতী, শ্রীমান শ্রীমতী, গরিয়ান গরিয়সী, এটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, গরিয়ান গরিয়সী। মহৎ মহতী, রূপবান রূপবতী, বুদ্ধিমান বুদ্ধিমতী, মহিয়ান মহিয়সী, মানে ইয়ান থাকলে ইয়সী হয়, এটা মনে রাখবে, ইয়ান থাকলে ইয়সী, আর মান থাকলে মতি, বান থাকলে বতী, বুদ্ধিমান বুদ্ধিমতী, মান থাকলে মতি, শ্রীমান শ্রীমতী, বান থাকলেও বতী, গুণবান গুণবতী, মান থাকলে মতি, বুদ্ধিমান বুদ্ধিমতী, শ্রীমান শ্রীমতী। তাহলে দেখো আমরা 4.2 করব যে ব্যাকরণে বচন শব্দের অর্থ হলো সংখ্যার ধারণা। তাই যে শব্দ দিয়ে ব্যাকরণে কোনো কিছু সংখ্যার ধারণা বোঝায়, যে শব্দগুলো দিয়ে কোনো কিছু সংখ্যার ধারণা বোঝায় তাকে বচন বলে। তো বাংলা ভাষায় বচন হলো দুই প্রকার, এক বচন আর বহু বচন। ইংলিশে যেমন নাম্বার বলি না, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, এটাই বাংলা হলো বচন। তাহলে যে শব্দ দিয়ে একটি বস্তু প্রাণী বা একটা মাত্র সংখ্যা বোঝায় তাকে এক বচন বলে, মানে একটি মাত্র সংখ্যার ধারণা বোঝাবে, সেটা হলো এক বচন। যেমন এক বচন কোনগুলো জানো? টি টা খানা খানি গাছাগাছি, এটা মনে রাখবা। এই যে খানা থাকলে কিন্তু এক বচন বোঝায়, কি থাকলে মনে রাখবো কিছু নাই, আবার টি আছে, এই যে টি, তারপরে টা, তারপরে খানা, তারপরে খানি, তারপরে গাছা, যেমন দাদার হাতে লাঠি গাছা আছে, মনে হইতে পারে বহু বচন, এটা কিন্তু এক বচন, হ্যাঁ। গাছা গাছি, গাছাগাছি দ্বারা কি বোঝায়? তাহলে এই যে টি টা খানা খানি গাছাগাছি, এগুলো হলো এক বচন বোঝায়, ঠিক আছে। আর শুধু যেমন পাখি টি, এই যে টি আছে, এই যে গামছা খানা, এগুলো। আর নর্মাল নাম বোঝালে তো এক বচনই বোঝায়, কাজলকে বাড়ি ফিরছে, শিক্ষক বললেন, 2 আর 2 4 হয়, এই যে শিক্ষক, এগুলো এক বচন। তাহলে এক বচন প্রকাশের কিছু উপায় দেখো, শব্দের মূল রূপের সাথে কিছু যোগ না করলে সেটা এক বচন হয়ে যায়। যেমন আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পীরে, এই যে বাড়িতে যাইতে বলছে, এটা এক বচন। পীরে দিবা বসতে, এটাও এক বচন। আজ স্কুল ছুটি, এটা এক বচন। রীতা গান শিখছে, এক বচন। বাস ঢাকা ছাড়ছে, এক বচন। মানে শব্দের সাথে কোনো কিছু না দিলে মূল শব্দটা ব্যবহার করলে সেটা কিন্তু এক বচন হয়। আর এই যে এখানে দেখো দিয়ে দিছে, আর যদি টি টা খানা খানি গাছাগাছি থাকে তাহলে কিন্তু এক বচন, মনে রাখবা। টি টা খানা খানি গাছ গাছাগাছি, খুবই ইম্পর্টেন্ট। নৌকা খানি বেশ সুন্দর, ঠিক আছে, এই যে খানি, এটা এক বচন। দড়ি গাছা দিয়ে যাতো মা, এই যে দড়ি গাছা, ঠিক আছে। দাদার হাতে লাঠি গাছা বেশ মানিয়ে আছে, তাহলে এগুলো লাঠি গাছা, দড়ি গাছা, টিটা খানাখানি গাছাগাছি, এভাবে মুখস্থ রাখবা, এগুলো থাকলে এক বচন হয়। আবার শব্দের শেষে যদি আমরা এক বা একটি
হ্যাঁ, বা একখানা, একজন, এগুলো দিলেই কিন্তু একবচন হবে। ঠিক আছে? একখানা ইংরেজি খবরের কাগজ এনে দাও। এই যে এক থাকলেই সেটা একবচন হবে। এবার বহুবচন দেখো, যে শব্দ দিয়ে একের অধিক যদি সংখ্যা, ব্যক্তি, বস্তু, প্রাণীর ধারণা বোঝায় সেটাকে বহুবচন বলে। যেমন আমরা, হ্যাঁ, ছেলেরা, এরা, গুলো, এগুলো বোঝায়। শিশু, গণ, বহুবচন। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই যে গরুর পাল, পাল, ঝাঁক, বহর, এগুলো বহুবচন বোঝায়। তাহলে বাংলা ভাষা বহুবচন গঠনের অনেক উপায় আছে। প্রাণী অপ্রাণীর ক্ষেত্রে, উন্নত প্রাণীর ক্ষেত্রে, ইতর প্রাণীর ক্ষেত্রে আলাদা আলাদা বসে। দেখো, এরা, গুলি, গুলো, দের, এগুলো দিলে বহুবচন। এগুলো প্রাণী অপ্রাণী সবার সাথে বসতে পারে। যেমন ছেলেরা, ছেলেগুলো, আমগুলো, বইগুলো, দের, হ্যাঁ, এগুলো দ্বারা বহুবচন বোঝায়। কিন্তু তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এইখানে, এখানে হলো মেইন ইম্পর্টেন্ট। ঠিক আছে? যেমন কি? যেমন এই যে বৃন্দ, যেমন ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ, মণ্ডলী, হ্যাঁ? যেমন শিক্ষক মণ্ডলী, কুল, এই যে পক্ষী কুল, তারপরে মালা, মালা শব্দ দিয়ে হলো পর্বতমালা, এই যে গল্প, গুচ্ছ, এটা কিন্তু বহুবচন। তারপরে গরুর পাল, এটা বহুবচন। তারপরে অনেক আছে এখানে খুবই ইম্পর্টেন্ট, যেমন দাম দিয়ে শৈবাল দাম, ঝাঁক দিয়ে পায়রার ঝাঁক, আবলি দিয়ে পদাবলী, আবলি দিয়ে হয়েছে, হ্যাঁ, পদাবলী। পাখি সব করে রব, রাত্রি পোহাইলো, সব দ্বারাও কিন্তু, সব দ্বারাও বহুবচন হয়। বন সমূহ, সমূহ দ্বারা হয়। এই যে গ্রন্থ, রাজি হয়। ঠিক আছে? আর কার সাথে কি বসছে এটা মনে রাখবা। পুষ্প রাশি হয়। গ্রন্থ রাজি আর পুষ্প রাশি, পুষ্প রাজি না, পুষ্প রাশি, গ্রন্থ রাজি। আর মেঘ দ্বারা হয় মেঘপুঞ্জ, হ্যাঁ, এরকম তারকা বলি। ধনিক শ্রেণী, বণিক শ্রেণী, এগুলো হলো নিম্ন শ্রেণী। তাহলে এগুলো হলো বহুবচন বোঝায়। ঠিক আছে? তাহলে এই কটা তোমরা ভালো করে মনে রাখবা। আবার দেখো, যদি আমরা অনেক, অজস্র, ঢের, প্রচুর, বহু, বিস্তার, নানা, সব, সকল, সমস্ত, হরেক, এগুলো বললে কিন্তু বহুবচন হয়। যেমন অজস্র টাকা, এটা বহুবচন। তারপরে বিস্তর মিশা, হ্যাঁ, নানামণি, নানামত, এগুলো বহুবচন বোঝাচ্ছে। ঢের বাকি, এখনো ঢের মানে অনেক সময় বাকি। সব টাকা, সমস্ত, হরেক রকম জিনিস, হরেক রকম, অনেক রকম বোঝায়। এগুলো বহুবচন। আবার খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা, একটা শব্দ যদি দুইবার বসে সেটাও কিন্তু বহুবচন। যেমন লাল লাল ফুল, এই লাল লাল দুইটা শব্দ আছে, তাহলে এটা বহুবচন। বা ফুলে ফুলে ঘর ভরেছে, তাহলে এটা বহুবচন। হারি হারি সন্দেশ, বহুবচন। কারি কারি টাকা, দাঁড়ে দাঁড়ে, ছোট ছোট, বড় বড়, হ্যাঁ, ঘর ঘর, বিন্দু বিন্দু, ভালো ভালো, যে যে। তার মানে কোন একটা শব্দ যদি দুইবার থাকে এটাকে দ্বিত্ব বলে, হ্যাঁ, দুই দ্বিত্ব থাকে, দুইবার থাকে, তখন এটা কিন্তু বহুবচন বোঝায়। আবার আগে যদি সংখ্যাবাচক শব্দ দিই, এক বাদে অন্য সংখ্যা, যেমন সপাচেক, হ্যাঁ, সপ্তাহ, দুই, সাত, ছেলে, সাত, এক বাদে অন্য কোনো সংখ্যা দিলে সেগুলো বহুবচন হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট হলো এখানে, দেখতে এক বচনের মতো কিন্তু এরা বহুবচন। পরীক্ষা আসতে পারে নিম্নের কোনটি বহুবচনের উদাহরণ এমনি দিতে পারে, অথবা নিম্নের কোন বাক্যে বহুবচনের প্রয়োগ রয়েছে। যেমন মানুষ মননশীল, এটা কিন্তু বহুবচন, কারণ মানুষ বলতে সব মানুষকে বোঝায়। বাঙালি সব পারে, সব বাঙালিকে বোঝায়। বাগানে ফুল ফুটেছে, সব বাগানে ফুল ফুটেছে, বাগান বললে কিন্তু একটা ফুল ফোটে না, অনেক ফুল ফোটে। যদি তোমার ঘরের টবে ফুল ফুটছে তখন একটা হতে পারে, কিন্তু বাগানে ফুল ফুটছে এখানে অনেক ফুল ফোটে। বাজারে লোক জমেছে, বাজারে তার একজনে জমে না। পোকার আক্রমণে ফসল নষ্ট হয়, একটা পোকা কামড়ালে কিন্তু ফসল নষ্ট হয় না, মনে রাখবা। বনে বাঘ থাকে, বনে তো আর একটা বাঘ থাকে না। গরু আমাদের দুধ দেয়, তো গরু তো একটা গরু দুধ দেয় না, সব গরুই দুধ দেয়। তাহলে এগুলো দেখতে খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু দেখতে এক বচনের মতো, কিন্তু এগুলো মূলত এরা, এরা মূলত বহু বচন। এরা কিন্তু কি, এরা সবাই বহুবচন, মনে রাখবা। ঠিক আছে? এরা দেখতে এক বচন কিন্তু এরা হলো বহুবচন। তাহলে এই যে বচন হয় কি জানো? এই বচন মূলত বিশেষ্য আর সর্বনাম পদের হয়। বিশেষ্য সর্বনাম পদেরই বচন হয়, আর কোনো পদের বচন হয় না। বিশেষ্য মানে তো আমরা জানি নাম বোঝায়, আর সর্বনাম হলো বিশেষের পরিবর্তে বসে, এগুলোরই শুধু বচন হয়। উন্নত প্রাণীবাচক শব্দের আগে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এগুলো উন্নত প্রাণীর ক্ষেত্রে বসে। যেমন আমরা শিক্ষক মণ্ডলী বলি, তাই না? তারপর মন্ত্রীবর্গ বলে না, ছাত্রবৃন্দ, শিক্ষকগণ, এগুলো উন্নত প্রাণীতে বসে। আর অপ্রাণী যেগুলো প্রাণী না, এগুলো বসে আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, এগুলো, হ্যাঁ, যেমন কবিতা বলি, গল্পগুচ্ছ, শৈবাল দাম, কমল নিকর, মেঘপুঞ্জ, বালি রাশি। তাহলে এগুলো হলো অপ্রাণীর সাথে বসে। এবার এরা, গণ, গুলো, কুল, সকল, সময়, এগুলো প্রাণী অপ্রাণী উভয় ক্ষেত্রে বসে। পরীক্ষা এভাবে আসতে, নিম্নের কোনটি শুধু উন্নত প্রাণীর বহুবচনে ব্যবহার করা হয়? এখানে থাকলো বর্গ, সব, আবলি, এরকম থাকলো, তাহলে উত্তর হবে বর্গ।
নিম্নের কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে বসে? থাকলো দাম, মণ্ডলী, গণ, সকল এমনি থাকতে পারে। তার মানে অপ্রাণীর সাথে বসে কোনগুলো? উন্নত প্রাণীর সাথে কোনগুলো? আর প্রাণী অপ্রাণী সবার সাথে বসে কোনগুলো? তার মানে এগুলো হলো প্রাণী অপ্রাণী সবার সাথে, এগুলো হলো শুধু অপ্রাণীর সাথে, এগুলো হলো উন্নত প্রাণীর সাথে। তাহলে ৩ টা জিনিস মনে রাখবা। তাহলে বাংলা আবার একটা খুবই গুরুত্বপূর্ণ কথা কি জানো? এই যে বাংলা বাক্যে কিন্তু একই সঙ্গে একাধিক বহুবচন হয় না। যেমন তুমি যদি বলো যে সকল ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু ভুল। কারণ ছাত্রদেরই তো এমনিতে বহুবচন, আবার সকল তো বহুবচন। আবার তুমি বলতে পারবা সকল ছাত্রকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাহলেও ঠিক হবে। আবার সকল বাদ দিয়ে যদি বলো ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে, তাহলেও হবে, এটাও শুদ্ধ। কিন্তু ভুল হলো ২ টা বহুবচন একসাথে বসতে পারে না।